বুঝতে পারবেন। আচ্ছা দেখেন আমার স্ক্রিন কি আবার দেখা যাচ্ছে? আশা করি আবার দেখতেছেন। তো প্রথমেই দেখেন যে মানে স্ট্রিট লাইট কেন দরকার বা এটা আসলে মানে কি কাজে লাগে। দেখেন যে পারসেপশন রিকোয়ার্স গ্রেটার টাইম এট লো লেভেল অফ ইলুমিনেশন। মানে যখন রাস্তায় আলোর তীব্রতা কম থাকবে, মানে আলোর পরিমাণ কম থাকবে, মানুষ মানে ভিজিবিলিটি খারাপ থাকবে, তখন কিন্তু মানুষের রাস্তায় চলাচল করার সময় পারসেপশন বা কোনো একটা কিছু সম্পর্কে ধারণা হইবে যে উল্টা পাশ থেকে কোনো গাড়ি আসতেছে কিনা, বা আমি কোনো বিপদে পড়বো কিনা, আমাকে এখন ব্রেক করতে হবে কিনা, বা আমাকে এখন স্পিড কমাইতে হবে কিনা, এই ধরনের পারসেপশনের যে ব্যাপারগুলো আছে রাস্তায় চলাচল করার সময় মানুষের জন্য, এই পারসেপশনে বেশি টাইম লাগবে যদি রাস্তায় লাইটের পরিমাণ বা ইলুমিনেশন মানে আলোর তীব্রতা কম থাকে। সেকেন্ডটা কি বলছে দেখেন যে গুড ভিজিবিলিটি ইজ এ প্রিরিকুইজাইট টু গুড ট্রাফিক অপারেশন। মানে রাস্তায় ভালো মতো যদি ট্রাফিক অপারেশন আপনি করতে চান বা ট্রাফিক অপারেশন যদি ঠিক মতো হইতে হয়, সেই ক্ষেত্রে গুড ভিজিবিলিটি একেবারে একটা মাস্ট বা একটা প্রিরিকুইজাইট, মানে লাগবেই। রাস্তায় যদি মানুষজন বা ড্রাইভাররা ঠিক মতো দেখতে পারে সবকিছু, তাইলে হচ্ছে আপনার ট্রাফিক অপারেশন ভালো হবে। আর রাস্তায় যদি ভিজিবিলিটি খারাপ হয়, অন্ধকার হয়, তাহলে ড্রাইভাররা ঠিক মতো চোখে দেখতে পারবে না, ট্রাফিক অপারেশন পুয়ার হবে, খারাপ হবে, স্বাভাবিক। For night driving on roads, although all the motor vehicle have their own headlight, which are quite sufficient, still adequate lighting on roads is essential for other road user. যেমন নন মোটরাইজড ভেহিকেল, ঠিক আছে, মানে যেটা বলছে যে রাত্রেবেলা চলাচল করার জন্য মোটরাইজড যে ভেহিকেল গুলো আছে, গাড়ি, মোটরসাইকেল, বাস, ট্রাক, এদের তো কোনো সমস্যা নেই কারণ এদের নিজস্ব হেডলাইট আছে। কিন্তু যেগুলো নন মোটরাইজড ভেহিকেল মানে বা নন মোটরাইজ যারা আছে, যেমন মানুষ, তারপর সাইকেল, রিক্সা, কার্ট, মানে হচ্ছে আপনার এই ঠেলা গাড়ি টাইপের জিনিসপত্র, এদের তো কোনো নিজস্ব লাইট নেই, এদের তো কোনো হাইলাইট নেই, বা এগুলোর কি বলে, এদের তো কোনো হেডলাইট নেই, সরি হেডলাইট, হাইলাইট নেই, এদের তো কোনো হেডলাইট নেই। তো এদের মানে এরা কিভাবে চলাচল করবে? এদের জন্য যারা হচ্ছে একটু দুর্বল টাইপের পথচারী বা দুর্বল টাইপের ভেহিকেল, সাইকেল, রিক্সা, এরা যেন রাস্তায় মানে সেফলি চলাচল করতে পারে, স্ট্রিট লাইটটা মেইনলি তাদের জন্যই দরকার আছে। ঠিক আছে, মোটরাইজড ভেহিকেলের তো হেডলাইট আছেই। আচ্ছা, a large proportion of the road accident are caused in the night, and one of the main reasons is the insufficient lighting. মানে রাস্তায় যত অ্যাক্সিডেন্ট হয় তার মধ্যে বেশিরভাগ অ্যাক্সিডেন্ট হচ্ছে রাতের বেলা হয়, এবং এই রাতের বেলা অ্যাক্সিডেন্ট গুলো হওয়ার মূল কারণ হচ্ছে অপর্যাপ্ত পরিমাণে লাইটিং থাকে রাস্তায়, বা ঠিক মতো মানুষজন বা ঠিক মতো ড্রাইভাররা দেখতে পারে না, না দেখতে পারার কারণে অ্যাক্সিডেন্ট ফেস করে, তারা অ্যাক্সিডেন্টের শিকার হয়। লাস্টের পয়েন্টটা কি বলছে যে ইন দ্য অ্যাবসেন্স অফ স্ট্রিট লাইট, drivers are forced to use deep beam of the headlights, which causes glaring problem and often lead to severe accidents. রাস্তায় যদি আপনার স্ট্রিট লাইট না থাকে, তাহলে ড্রাইভাররা আপনার রাস্তা ঠিক মতো দেখার জন্য গাড়ির হাই বিম বা ডিপ বিম ইউজ করতে বাধ্য হয়। ঠিক আছে, কারণ অল্প আলোয় তারা তো সামনের রাস্তা দেখতে পারে না। তারা তাদের ভিজিবিলিটি ইমপ্রুভ করার জন্য বা তারা যেন রাস্তা পরিষ্কার ভাবে দেখতে পারে, উল্টা পাশ থেকে কেউ আসতেছে কিনা এটা যেন ঠিক মতো দেখতে পারে, এই জন্য গাড়ির ডিপ বিম বা হাই বিম ইউজ করে। তো আপনি যদি আপনার গাড়ির হাই বিম ইউজ করেন, উল্টা পাশ থেকে যে গাড়িটা আসতেছে, আপনি হাই বিম ইউজ করছেন মনে করেন একেবারে, উল্টা পাশ থেকে যে গাড়িটা আসতেছে তার ড্রাইভারের চোখে যদি আপনার গাড়ির হাই বিম পড়ে, তাহলে এই ভদ্রলোক কি আর কিছু দেখবে? না স্যার। সে কিছু দেখে না। তো যার কারণে এই ধরনের প্রবলেম গুলা ক্রিয়েট হইলে উল্টা পাশ থেকে যদি কেউ হাই বিম মারে, আপনি যদি ড্রাইভার হন আপনি কিছু দেখবেন না। তো এই ধরনের কারণে অনেক সিভিয়ার অ্যাক্সিডেন্ট রাস্তাঘাটে হয়। যদি রাস্তায় স্ট্রিট লাইট থাকতো তাহলে ড্রাইভারদের হাই বিম বা এরকম ডিপ বিম ইউজ করার দরকার হইতো না, এই ধরনের গ্লেয়ারিং প্রবলেম হইতো না, অ্যাক্সিডেন্ট হইতো না। আচ্ছা, তাহলে স্যার ধরেন মানে অপোজিট যে ড্রাইভার তার তো স্যার ভিজিবিলিটির একটা বিষয় আছে, সে ইচ্ছা করে তার হাই বিমটা ইউজ করতেছে না, তাহলে স্যার তখন ওই ড্রাইভারটা কি করবে? কিছু করার নাই, তার তো দেখতে হবে, সে তো হাই বিম মানে বাধ্য ইউজ করতেছে। এখন যদি স্ট্রিট লাইট থাকতো, রাস্তায় যদি পর্যাপ্ত পরিমাণে বাতি থাকতো, তাহলে তো সে রাস্তা দেখতে পারতো, তার তো তখন আর হাই বিম ইউজ করে রাস্তা দেখার দরকার হইতো না। যেমন স্যার ওভারটেকের সময় কিন্তু হাই বিম ইউজ করেছে। হ্যাঁ স্যার হাই বিম ইউজ না করে স্যার আমি যদি ডিপার ইউজ করি তাহলে স্যার ইয়া হয় না, বেশি ইফেক্টিভ হয় না স্যার? বিপারের কাজ কি? ডিপারের কাজ হচ্ছে স্যার মানে জলে নিবে, নরমালি জলে নিবে, সিগন্যাল। এটারে বিপার বলে? জি স্যার।
এইটা তো সিগন্যাল দেওয়ার জন্য, বা আমি ডাইন দিকে যাব বা আমি বাম দিকে যাব তখন ডিপার ইউজ করি। জি স্যার, সেটার কথা আরে বললাম আমি যদি রাস্তায় চলার সময় রাস্তা দেখতে চাই তখন কি ডিপার ইউজ করে আমি রাস্তা দেখতে পারবো? ও না না, এবার বুঝতে পারছি sir। আচ্ছা, এখন দেখেন যে স্ট্রিট লাইটের অবজেক্টিভ গুলা কি, বা আপনি যদি একটা রাস্তায় পর্যাপ্ত পরিমাণে স্ট্রিট লাইট ইউজ করেন তাহলে এটার পসিবল বেনিফিট গুলা কি? প্রথমটা হচ্ছে এনাবেল রোড ইউজার টু সি ক্লিয়ারলি দ্য রোড। যারা রোড ইউজার তারা একদম পরিষ্কারভাবে রাস্তা দেখতে পারবে, এটা হচ্ছে প্রথম এবং একদম প্রাইমারি বেনিফিট। তারপর মেক ড্রাইভার্স কনফিডেন্ট ইন দেয়ার ম্যানিউভার্স, মানে ড্রাইভাররা হচ্ছে তাদের গাড়ির যে ম্যানিউভার, এই যে ওভারটেকিং ম্যানিউভার, ক্রসিং ম্যানিউভার, তারপর হচ্ছে ডাইভার্জিং ম্যানিউভার, মার্জিং ম্যানিউভার, বিভিন্ন ম্যানিউভারের আমরা ছবি শিখছিলাম, মনে আছে আপনাদের? 8 রকমের ম্যানিউভারের আমরা 7 রকমের ম্যানিউভারের আমরা ছবি শিখছিলাম, মনে জি আছে? স্যার, জি স্যার। তো যাই হোক, ছবিগুলা পরীক্ষার জন্য কিন্তু ইম্পর্টেন্ট। আবার দেখেন, দরকার হলে আজকে একটু আগের পেজগুলো থেকে দেখে নিন। তো যদি রাস্তার মধ্যে স্ট্রিট লাইট থাকে, ড্রাইভাররা কিন্তু ম্যানিউভার মানে গাড়ি ঘুরাইতে বা গাড়ি মুভ করতে খুব কনফিডেন্ট থাকবে, কারণ তারা পুরো রাস্তা ক্লিয়ারলি দেখতেছে। আর যদি রাস্তার মধ্যে পর্যাপ্ত পরিমাণে স্ট্রিট লাইট না থাকে তাহলে তাদের ম্যানিউভার গুলা কিন্তু কনফিডেন্ট হবে না। আর মানে ফলশ্রুতিতে কি হইতে পারে? অ্যাক্সিডেন্ট হইতে পারে। 3 নাম্বার বেনিফিটটা কি? এনকারেজেস ইউজ অফ ফুল রোডওয়ে উইথ, মানে রাস্তা যদি একদম প্রপারলি আপনি দেখতে পারেন, আপনি কিন্তু রাস্তার সাইড দিয়ে গাড়ি চালাতে ভয় পাবেন না। এই মনে করেন রাস্তা, মানে আপনি একদম পুরো রাস্তা ক্লিয়ারলি দেখতেছেন, আপনি কিন্তু রাস্তার এই সাইড দিয়েও আপনার গাড়ি চাকা গেলে আপনি ভয় পাবেন না। বাট যদি অন্ধকার হয়, অন্ধকার হইলে কিন্তু আপনি গাড়িটাকে সাইডে চাপাইতে ভয় পাবেন। আপনি চেষ্টা করবেন কোন দিকে থাকতে বলেন তো? মাঝখান দিয়ে গাড়ি চালাতে চেষ্টা করবেন। তাইলে কি রাস্তার পুরা উইথটার ব্যবহার হইলো? আপনি যদি মাঝখান দিয়ে যান, উল্টা পাশ থেকে তো একটা গাড়ি আসতে পারবে না। উল্টা পাশ থেকে একটা গাড়ি আসতে লাগলে আপনার সাথে অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স আছে। বাট আপনি যদি আপনার লেনে থাকতেন একদম বাম দিক বরাবর, আর এই দিকের ভদ্রলোক যদি তার লেনে থাকতো, তাহলে সরি, তাহলে কিন্তু দুইজনই সেফলি গাড়ি চালাতে পারতো। তো যদি রাস্তায় স্ট্রিট লাইট থাকতো, যদি রাস্তার সাইড গুলা বা পুরো রাস্তা ক্লিয়ারলি দেখতে পারতেন, তাহলে কিন্তু আপনি আপনার রাস্তা মানে গাড়িটাকে একদম রাস্তার সাইড দিয়ে চালাইতে ভয় পাইতেন না। ঠিক আছে? অবশ্য এই হাইওয়ে গুলাতে দেখবেন অনেক সময় কিন্তু এই মানে দূরপাল্লার বাস গুলা হচ্ছে কি হয়, রাস্তার সাইড গুলো ঠিক মতো দেখতে পারে না, ড্রাইভার গাড়ি চাপায় দেয়, মানে তখন হচ্ছে কি গাড়ি তার ভারসাম্য হারায়, পাশে ধান খেতে বা পুকুরে পড়ে অনেক মানুষ মারা মারা যায়। এরকম তো ব্যাপারে দেখছেন, নিশ্চয়ই দেখছেন না? জি স্যার, রেগুলার স্যার। কুমিল্লাতে রয়্যালের একটা বাস হচ্ছে এই 1 বছর বা 1.5 বছর আগে হচ্ছে এরকম পরে কুমিল্লার একটা মেয়ে মারা গেছিল, মানে আমার রিলেটিভ ছিল মেয়েটা। তো নিশ্চয়ই মানে এগুলা হয়, এগুলা স্বাভাবিক। আচ্ছা, এরপর দেখেন যে রিডিউসেস ইউজ অফ ডিপ বিপ। যদি পর্যাপ্ত পরিমাণ আপনার কি থাকে, এরকম স্ট্রিট লাইট থাকে, তাহলে ড্রাইভাররা ডিপ বিম কম ইউজ করবে। ডিপ বিম কম ইউজ করলে কি হবে? আপনার রাস্তায় অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স কমবে। রিডিউসেস নাইট টাইম ক্রাইম। রাস্তায় পর্যাপ্ত আচ্ছা, কুমিল্লা শহরে ছিনতাই কোন জায়গাগুলোতে বেশি হয় বলেন তো? যেসব জায়গায় রাস্তা অন্ধকার, ছিনতাইকারীদের জন্য একদম একটা মানে সুবর্ণ সুযোগ ছিনতাই করার, কারণ রাস্তা অন্ধকার, দূর থেকে কেউ দেখতে পারতেছে না, ছিনতাই করলে ধরা ধরা যাওয়ার চান্স নাই। বাট যেসব জায়গায় পর্যাপ্ত পরিমাণে আলো আছে, স্ট্রিট লাইট আছে, সেসব জায়গায় কিন্তু ছিনতাইকারীরা ছিনতাই করতে একটু ভয় পাবে। ঠিক আছে? তো এই ধরনের মানে ছিনতাই বা এই ধরনের মানে অপরাধ গুলাকে ঠেকানোর জন্য আপনি পর্যাপ্ত পরিমাণে স্ট্রিট লাইট থাকলে মানুষজন ক্রাইম করতে ভয় পাবে। আচ্ছা, এরপর দেখেন যে ইমপ্রুভস পার্সোনাল সিকিউরিটি। আপনি যদি মানে পর্যাপ্ত পরিমাণ স্ট্রিট লাইট থাকে ওই জায়গায় কিন্তু আপনার পার্সোনাল সিকিউরিটি, আপনি রাস্তায় একলা চলতে ভয় পাবেন না, আপনাকে কেউ মানে ছিনতাইকারী আপনাকে ধরতে সাহস পাবে না, আপনার পার্সোনাল সিকিউরিটি ইমপ্রুভ করবে। আচ্ছা, এরপর দেখেন যে প্রমোটস বিজনেস। মনে করেন একটা জায়গায় স্ট্রিট লাইট আছে, আলো আছে, ওই 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 আলোর নিচে কিন্তু একজন মানুষ চাইলে একটা মানে ফলের ভ্যান নিয়ে বসে গেল, বা সে একটা বিজনেস মানে একটা ব্যবসার তার জিনিসপত্র নিচে বসতে পারতেছে। ঠিক আছে? এবং মানুষজন তার কাছ থেকে জিনিসপত্র কিনলো, যেহেতু আলো আছে, মানে চারপাশে আলো আছে, মানুষজন কিনতে পারবে, মানে একটা ব্যবসা সে শুরু করতে পারতেছে। তো এই ধরনের স্ট্রিট লাইট থাকলে ব্যবসা বাণিজ্য প্রমোট হয়। তো এগুলো হচ্ছে মানে রাস্তার মধ্যে পর্যাপ্ত পরিমাণে স্ট্রিট লাইটের পসিবল বেনিফিট বা অবজেক্টিভ। ঠিক আছে? আচ্ছা, এবার দেখেন যে কোন জায়গায় স্ট্রিট লাইট গুলো আমরা আসলে দিব, কি লোকেশন, ওয়্যার নিডেড অ্যাডিকুয়েট স্ট্রিট লাইটিং। ফলোইং লোকেশন নিড মোর লাইট দেন দ্যাট অফ স্ট্রেট রোড, মানে সোজা রাস্তার চাইতে নিচের যে কি লোকেশন গুলা বলা আছে, এই লোকেশন গুলাতে স্ট্রিট লাইটের অপরিহার্যতা বেশি, আসলে বেশি দরকার। ওয়্যার দেয়ার আর হাই প্রপোর্শন অফ পেডিস্ট্রিয়ান, সাইক্লিস্ট এন্ড আদার পুরলি লিট রোড ইউজার ইনক্লুডিং এনিম্যালস। যেসব জায়গায় হচ্ছে পথচারী বা পেডিস্ট্রিয়ানের সংখ্যা বেশি, সাইক্লিস্ট মানে এরকম সাইকেল আরোহীর সংখ্যা বেশি, অথবা মনে করেন যে
রাস্তার মধ্যে গরু ছাগল চলাচল করতেছে, এনিমেল মানে পশু পাখি আছে রাস্তার মধ্যে, এসব জায়গায় অ্যাক্সিডেন্ট প্রতিহত করতে হলে আপনাকে অবশ্যই স্ট্রিট লাইট দিতে হবে। কারণ একটা গরু বা একটা ছাগল যখন রাস্তা পার হচ্ছে, তার কিন্তু দায়িত্ব না মানে সে দেখবে যে একটা গাড়ি আসতেছে কিনা। যে গাড়িতে বসে আছে, যে ড্রাইভার, তার দায়িত্ব হচ্ছে সামনের গরুটা বা ছাগলটাকে দেখা গাড়ির স্পিড কমানো বা সেফলি গাড়িটা ক্রস করা, যেন গরু ছাগলটাকে ধাক্কা দিয়ে না দেয়। ঠিক আছে? তো এই ক্ষেত্রে যদি রাস্তার মধ্যে পর্যাপ্ত পরিমাণ আলোই না থাকে, তাহলে কি ড্রাইভার গরু ছাগল বা পেডিস্ট্রিয়ান বা সাইক্লিস্ট দেখতে পারবে? দেখতে পারবে না আসলে। এই ধরনের যারা রাস্তায় ভলনারেবল ইউজার আছে, মানে বিপজ্জনক ইউজার, যাদের বিপদটা হওয়ার চান্স বেশি, পেডিস্ট্রিয়ান, সাইক্লিস্ট, অ্যানিমেল, এদের জন্য কি করতে হবে? পর্যাপ্ত পরিমাণ লাইট থাকা লাগবে, যেন ড্রাইভাররা বা যারা গাড়িতে বসে আছে তারা এদেরকে ঠিক মতো দেখতে পারে। কথা কি বোঝা গেছে? আচ্ছা, আশা করি বুঝছেন। এরপর দেখেন যে ইন্টারসেকশনস ওয়্যার বোথ ভেহিকুলার এন্ড পেডিস্ট্রিয়ান ফ্লোস ইজ হাই। চৌরাস্তার মোড় বা এরকম জাংশন বা ইন্টারসেকশন গুলা, যেসব জায়গায় হচ্ছে আপনার পথচারী এবং ভেহিকেল মানে পেডিস্ট্রিয়ান এবং ভেহিকুলার উভয় ধরনের মুভমেন্টই অনেক বেশি, এই ধরনের জায়গাগুলোতে পর্যাপ্ত পরিমাণ স্ট্রিট লাইট থাকা লাগবে। তারপর দেখেন যে শার্প বেন্ড, সামিট কার্ভ, মানে শার্প বেন্ড হচ্ছে এরকম রাস্তার মধ্যে মনে করেন একটা কার্ভ আছে, মানে একটা গাড়ি হচ্ছে এমনি আইসে এমনি বাঁক নিতে হয়, এরকম কার্ভ যেসব জায়গায় থাকবে সব জায়গায় কি থাকতে হবে? পর্যাপ্ত পরিমাণ স্ট্রিট লাইট থাকা লাগবে। সামিট কার্ভ, মনে করেন রাস্তার মধ্যে এরকম উঁচা নিচা কার্ভ আছে, ঠিক আছে? তো এরকম যদি মানে উঁচা নিচা কার্ভ থাকে, একটা ড্রাইভার যদি নাই জানে যে এরকম উঠার পরে হঠাৎ করে আমার নিচের দিকে নামতে হবে, অন্ধকার যে সে যদি রাস্তা না না দেখে, তাহলে সে অ্যাক্সিডেন্ট ফেস করতে পারে। তো এই ধরনের ভার্টিক্যাল কার্ভ বা হরিজন্টাল কার্ভ এসব জায়গায় কি থাকতে হবে? পর্যাপ্ত পরিমাণে স্ট্রিট লাইট থাকা লাগবে। টানেলস, পেডিস্ট্রিয়ান ক্রসিং, মানে যদি রাস্তার মধ্যে এরকম কোনো আন্ডারগ্রাউন্ড টানেল থাকে, পর্যাপ্ত পরিমাণে স্ট্রিট লাইট থাকতে হবে। পেডিস্ট্রিয়ান ক্রসিং থাকে, জেব্রা ক্রসিং থাকে বা এরকম ফুট ওভার ব্রিজ থাকে, সব জায়গায় পর্যাপ্ত পরিমাণে স্ট্রিট লাইট থাকতে হবে। ব্রিজ সাইড, যদি একটা রাস্তা থাকে এবং তারপর যদি কোনো ব্রিজ থাকে, ওই ব্রিজের উপরে পর্যাপ্ত পরিমাণে স্ট্রিট লাইট থাকতে হবে, কারণ ব্রিজের নিচেই তো নিশ্চয়ই নদী আছে। তো যদি আল্লাহ মাফ করুক বাই চান্স পর্যাপ্ত পরিমাণ মানে আলোর অভাবে কোনো একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করে সিধা নদীতে গিয়ে পড়লে মানুষজন কিন্তু মারা যাবে। ঠিক আছে? তারপর লেভেল ক্রসিং, যেসব জায়গায় আপনার ট্রেন ক্রসিং ক্রসিং আছে, এসব জায়গায় কি পর্যাপ্ত পরিমাণে স্ট্রিট লাইট থাকা লাগবে। আদার বটলনেক প্লেসেস ওয়্যার দেয়ার আর রেস্ট্রেইন, মানে যেসব জায়গায় হচ্ছে আপনার বটলনেক আছে বা যেসব জায়গায় কোনো কারণে ট্রাফিক মুভমেন্ট বাধাপ্রাপ্ত হওয়ার চান্স আছে, ওইসব জায়গায় অবশ্যই কি দেওয়া লাগবে? আপনাকে স্ট্রিট লাইট দেওয়া লাগবে। তারপর হ্যাজার্ডিয়াস অবজেক্ট লাইক রোড হাম, মানে রাস্তার মধ্যে যদি এরকম রোড হাম কি জিনিস বলেন তো? আর চ্যানেলাইজেশন আইল্যান্ড কি জিনিস বলেন, আপনারা বলেন, আমি জানি না। রোড হাম কি জিনিস আর চ্যানেলাইজেশন আইল্যান্ড কি জিনিস বলেন, তাড়াতাড়ি বলেন, তাড়াতাড়ি বলেন। বলতে পারবেন না? বলতে পারবেন? না বলতে পারলেন মানে বলেন যে পারবো না, আমি বইলা দিই। স্যার আচ্ছা, ভুলে গেছি। লিস্ট এটা তো বলেন যে চ্যানেলাইজেশন আইল্যান্ড কি জিনিস। রোড হাম আশা করি এখনো মানে শোনেন নাই বা এই ওয়ার্ডটা আজকে প্রথম শুনতেছেন, বাট চ্যানেলাইজেশন আইল্যান্ড তো শুনছেন। রোড হাম হচ্ছে রাস্তার মধ্যে এরকম ইয়ে থাকে না, স্পিড ব্রেকারের মতো উঁচা নিচা থাকে না? স্যার বিট গুলো না স্যার, স্পিড ব্রেকারের মতো। হ্যাঁ হ্যাঁ, রোড হাম হচ্ছে ওই রাস্তার মধ্যে উঁচা নিচা যেগুলো থাকে এগুলোকে বলে রোড হাম, স্পিড ব্রেকারের মতো। ঠিক আছে? আর চ্যানেলাইজেশন আইল্যান্ড কি? মনে করেন আপনি যাবেন এই বাম দিকে যাবেন, আপনাকে হচ্ছে এরকম একটা আইল্যান্ড করে আপনাকে হচ্ছে এরকম বলে দিছে যে বাবা তুমি সোজা যাইতে পারবা না। আপনি যাইতে চাইলেও পারবেন না, কেন? কারণ এখানে একটা এরকম আইল্যান্ড করা আছে, আপনাকে যাইতে হবে এরকম বাম দিকে। এই আইল্যান্ড গুলা যেগুলো হচ্ছে একটু মাটির থেকে উঁচা থাকে, ঠিক আছে, এগুলাকে এটা কিন্তু শুধু রাস্তার মধ্যে মার্কিং করে দেয় না, একটা আইল্যান্ডই বানাই দিছে রাস্তার মধ্যে একটু উঁচা করে। তো এই ধরনের আইল্যান্ড গুলাকে বলে কি চ্যানেলাইজেশন বা চ্যানেলাইজিং আইল্যান্ড। তো যদি রাস্তার মধ্যে পর্যাপ্ত পরিমাণ আলো না থাকে, তাহলে কিন্তু মানুষজন রোড হাম্পও ঠিক মতো দেখবে না, চ্যানেলাইজিং আইল্যান্ডও দেখবে না, অ্যাক্সিডেন্ট বা একটা বিপদে পড়তে পারে। ঠিক আছে? এই জন্য এগুলাকে হ্যাজার্ডিয়াস অবজেক্ট বলে। তো যেসব জায়গায় হ্যাজার্ডিয়াস অবজেক্ট থাকবে সব জায়গায় পর্যাপ্ত পরিমাণ স্ট্রিট লাইট থাকতে হবে। আচ্ছা, এরপর দেখেন যে স্ট্রিট লাইটের অ্যারেঞ্জমেন্ট বা লেআউটটা কেমন হয়। অলরেডি আমরা কিন্তু আমাদের স্লাইডের শুরুতে দেখছি যে দুই পাশে বাতি থাকতে পারে, এক পাশে বাতি থাকতে পারে। আচ্ছা, প্রথমে দেখেন যে সিঙ্গেল সাইড মানে কি? একটা রাস্তা আছে এরকম, রাস্তার এক পাশে হচ্ছে স্ট্রিট লাইট আছে, ঠিক আছে? এই যে এরকম এক পাশে হচ্ছে স্ট্রিট লাইট আছে। তাহলে এই ধরনের যদি অ্যারেঞ্জমেন্ট হয়, এটা কি সিঙ্গেল সাইড না?
আচ্ছা এবার দেখেন বোথ সাইডের মধ্যে প্রথমটা কি বলছে স্ট্যাগার্ড, মানে হচ্ছে আমার এইখানে যেহেতু একটা আছে এই বরাবর আমি যখন একটা গোল্লা দিলাম এখানে কোনো স্ট্রিট লাইট থাকবে না, ঠিক মনে করেন যে আমার এখানে একটা দরকার ছিল, ঠিক তার উল্টা পাশে থাকবে। আবার এই বরাবর থাকবে না, এই জায়গায় থাকবে। আবার এই বরাবর থাকবে না, মাঝখানে থাকবে। আবার এই বরাবর থাকবে না। তাহলে দেখেন এগুলা কি মানে মানে বোথ সাইড, রাস্তার দুই পাশেই স্ট্রিট লাইট আছে, কিন্তু জিনিসটা কি স্ট্যাগার্ড না, মানে বিক্ষিপ্ত না, মানে জিগজ্যাগ না। দেখেন মানে এদিকে আছে ঠিক উল্টা পাশে নাই, আবার এদিকে আছে ঠিক উল্টা পাশে নাই, আবার এখানে আছে ঠিক উল্টা পাশে নাই। এই ধরনের প্যাটার্নটাকে বলো যে স্ট্যাগার্ড প্যাটার্ন, ঠিক আছে, বা জিগজ্যাগ প্যাটার্ন। মনে থাকবে? জি স্যার। আর যদি ঠিক বরাবর এখানেও আরেকটা থাকতো, 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 মানে একদম বরাবর অপোজিটে থাকতো প্রত্যেকটা, ঠিক আছে, একটা একটা অপোজিটে থাকতো, একটা একটা অপোজিটে থাকতো, তাহলে এই ধরনের প্যাটার্নটাকে কি বলে? বোথ সাইড অপোজিট প্যাটার্ন, মানে দুই পাশেই আছে এবং একটা একটা অপোজিটে। তাহলে সিঙ্গেল সাইড আর বোথ সাইডের মধ্যে স্ট্যাগার্ড আর অপোজিট, বুঝছেন না? জি স্যার। বুঝছেন তো? আচ্ছা, মানে অপোজিটটা মানে কি, মানে অল্টারনেট করে করে থাকবে, তাই না? এখানে আছে, এদিকে নাই, তার উল্টা পাশে আছে, তারপর আবার এদিকে আছে, তারপর আবার উল্টা উল্টা পাশে আছে, মানে অল্টারনেট করে করে আছে আর কি। আর অপোজিটটা দেখি দুই পাশেই আছে। আচ্ছা আরেকটা হচ্ছে দেখেন যে সেন্ট্রাল, মানে আমি রাস্তার দুই পাশে স্ট্রিট লাইট না দিয়ে রাস্তার মাঝখানেও দিতে পারি না, এরকম। মানে এতক্ষণ যেগুলো দেখছেন এগুলো তো হচ্ছে গিয়ে সাইডে, হয় এক সাইডে না দুই সাইডে। আরেকটা হচ্ছে কি রাস্তার মাঝখানে, এই যে রাস্তার মধ্যে কি আছে, এই যে মিডিয়ান আছে, এই মিডিয়ানের উপর স্ট্রিট লাইট থাকে থাকে না অনেক সময়, এরকম। এটা তো ওয়ান ওয়ে রোডে আর কি দেওয়া যাবে না। যাবে যাবে, ওয়ান ওয়ে রোডে কেন? ওয়ান ওয়ে রোডে, হ্যাঁ 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 হ্যাঁ, ওয়ান ওয়ে রোডে মাঝখানে কেমনে দিবে? ওয়ান ওয়ে রোডে দেওয়া যাবে না, ঠিক। আচ্ছা দেখেন সেন্ট্রালের ক্ষেত্রে কি হইতে পারে, ওয়ান হেড বা আর্ম, মানে কি মাথা কয়টা? একটা মাথা। জি স্যার। অথবা কি হইতে পারে টু হেড ডাবল আর্ম, মানে দুই দিকে দুইটা মাথা, এরকম থাকে না, দুই মাথা আলা লাইট। জি স্যার। ঠিক আছে ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের মোটামুটি লেআউট বা স্ট্রিট লাইটের মানে অ্যারেঞ্জমেন্ট গুলো হচ্ছে এইভাবেই রাস্তার মধ্যে থাকে। এখন আমরা আসলে কি করব, বা আমরা কোন ধরনের স্ট্রিট লাইট চুজ করব, একটা থেকে আরেকটা দূরত্ব কতটুকু দিব, তারপর এটার হাইট কতটুকু হবে, এটার ক্যান্টিলিভার, মানে এই যে লাইটটা যে ঝুলা আছে আমার, এটা তো খাম্বা, খাম্বার মধ্যে এটা হচ্ছে লাইট, এই লাইটটা কতটুকু ঝুলবে, বা এই ক্যান্টিলিভার বা ওভারহ্যাং, এটাকে বলা হচ্ছে ওভারহ্যাং পোর্শন, এটা কতটুকু থাকবে, এই সবকিছু ফিক্স করাই হচ্ছে কি আমাদের স্ট্যান্ডার্ড ডিজাইন। তো মাউন্টিং হাইট, ওভারহ্যাং, এগুলো স্ট্যান্ডার্ড ভ্যালু আমরা ধরে নিই, বা স্ট্যান্ডার্ড ভ্যালু 40 ফিট, মাউন্টিং হাইট 10 ফিট, ওভারহ্যাং এগুলো হচ্ছে ফিক্সড। আমরা যেটা আসলে আলটিমেটলি বের করি সেটা হচ্ছে স্পেসিংটা আমরা বের করি, এবং এই প্যাটার্নটা আমরা কি এক সাইডে দিব নাকি বোথ সাইডে দিব, বোথ সাইডে দিলে আমরা কি স্ট্যাগার্ড প্যাটার্ন ইউজ করব নাকি অপোজিট প্যাটার্ন ইউজ করব, এই জিনিসটা হচ্ছে আমরা বের করি একটা ম্যাথের সাহায্যে। এটাই হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড ডিজাইন, সহজ, একদম সহজ। দেখেন টাইপস অফ স্ট্রিট লাইট বা টাইপস অফ লাইট সোর্সেস বা ল্যাম্পস, মানে কয় রকমের লাইট বা কি কি টাইপের লাইট আমরা রাস্তায় ইউজ করতে পারি। টাংস্টেন লাইট, ঠিক আছে, তারপর টিউবুলার ফ্লোরোসেন্ট বাতি, সোডিয়াম বাতি, মার্কিউরি বাতি, এই চার ধরনের বাতি হচ্ছে নরমালি রাস্তায় ইউজ করা হয়। টাংস্টেন, ফ্লোরোসেন্ট, তারপর হচ্ছে আপনার সোডিয়াম আর মার্কিউরি, ঠিক আছে। তারপর দেখেন যে ইনস্টলেশন রিকোয়ারমেন্ট, আপনি যখন রাস্তায় একটা স্ট্রিট লাইট বসাবেন বা ইনস্টল করবেন তখন আপনাকে কি কি জানতে হবে, ওই যে বললাম মাউন্টিং হাইট, মানে এই খাম্বাটার উচ্চতা কতটুকু হবে, এটাকে বলে হচ্ছে গিয়া মাউন্টিং হাইট, ঠিক আছে। এইটা মোটামুটি ফিক্সড, এটা 40 ফিটের মতো বা 30 ফিটের মতো একটা স্ট্যান্ডার্ড ভ্যালু ধরে নিলেই হয়। মাউন্টিং হাইট মনে করেন আমি ধরলাম 40 ফিট। তারপর স্পেসিং তো বুঝতেছেন যে একটা স্ট্রিট লাইট থেকে আরেকটা কতটুকু দূরে থাকবে, এই দূরত্বটাকে কি বলে, এই দূরত্বটাই হচ্ছে কি আমার স্পেসিং, ঠিক আছে। তারপর হচ্ছে ওভারহ্যাং,
মানে হচ্ছে এটা যদি একটা স্ট্রিট লাইট হয়, মানে খাম্বা হয়, আর এটা যদি লাইট হয়, ঠিক আছে, এটা হচ্ছে আমার লাইট মনে করেন, এটা হচ্ছে লাইট, তাহলে ও ওভারহ্যাং কতটুকু, এই এতটুকু হচ্ছে ওভারহ্যাং, মানে কতটুকু সে ঝুলবে। তারপর লিউমিনাস ইন্টেন্সিটি বা ব্রাইটনেস, মানে আলোর উজ্জ্বলতা কতটুকু হবে, বা আমি যে বাল্বটা লাগাইতেছি বাল্বটা কতটুকু উজ্জ্বলতার সাথে জ্বলবে, এটাকে বলা হচ্ছে কি লিউমিনাস ইন্টেন্সিটি বা আলোক তীব্রতা বা আলোর উজ্জ্বলতা। ঠিক আছে, এটাও আপনাকে জানতে হবে যে কোন ধরনের বাতির আলোর উজ্জ্বলতা কেমন হয়, টাংস্টেনের কেমন হয়, টিউবুলারের কেমন হয়, সোডিয়ামের কেমন হয়, মার্কিউরির কেমন হয়, এগুলো দেখতে হবে। এগুলোর জন্য মানে এগুলো মুখস্থ করতে হবে না, এগুলো টেবিল আছে, টেবিল আপনারা ইউজ করতে পারবেন, টেবিল ইউজ করে এগুলা ভ্যালু গুলো ওখান থেকে পেয়ে যাবেন। সারফেস টাইপ, মানে আমি কি ধরনের রাস্তায় লাইট ইউজ করতেছি, বা আমি যে ধরনের রাস্তায় লাইটটা ইউজ করব, লাইটটা কি হবে, লাইটটা তো রাস্তায় ফার্স্টে পড়বে, রাস্তায় পড়ে রাস্তার সারফেসে রিফ্লেক্ট হয়ে যারা ড্রাইভার তাদের চোখে চোখে গিয়ে পড়বে, তখন ড্রাইভাররা আশেপাশে সব কিছু দেখতে পারবে। এখন আপনার যদি রাস্তার আলো রিফ্লেক্ট করার ক্যাপাসিটি বেশি হয়, তাহলে বেশি রিফ্লেক্ট হবে, ড্রাইভার ভালো দেখতে পারবে। আর যদি রাস্তার রিফ্লেক্টেন্স বা আলো রিফ্লেক্ট করার ক্ষমতা কম হয়, তাহলে কি ড্রাইভার ভালো দেখতে পারবে না খারাপ দেখতে পারবে, কোনটা বলেন তো কোনটা? রাস্তার যদি প্রতিফলন ক্ষমতা বা রিফ্লেক্টেন্স ভালো হয়, তাহলে ড্রাইভার ভালো দেখবে, নাকি রাস্তার রিফ্লেক্টেন্স কম হইলে ড্রাইভার ভালো দেখবে, কোনটা? স্যার রাস্তা রিফ্লেক্ট বেশি হলে ভালো দেখতেছে। হ্যাঁ, যদি রাস্তার আলো বেশি রিফ্লেক্ট করতে পারে তাহলে ড্রাইভার ভালো দেখবে। তো এই রাস্তার সারফেসের উপরও ডিপেন্ড করতেছে আমাদের ডিজাইন, না আমরা আসলে কি করতে যাচ্ছি। আচ্ছা, আমরা আজকে একটা মানে স্যার অনেক জায়গায় দেখি স্যার যে লাইট গুলো আছে ওগুলোর উপরে স্যার সৌর মানে ইয়া আর কি লাগানো থাকে স্যার, আপনার এই সৌর বিদ্যুতের মাধ্যমে স্যার চার্জ হয়ে মানে অটোমেটিক স্যার আর কি automatic, ইয়া দেয়। হ্যাঁ, দিনের বেলা চার্জ হবে, রাত্রে বেলা জ্বলবে। ঢাকায় কি এরকম কিছু আছে? আছে স্যার। আচ্ছা, তাহলে মডার্ন টেকনোলজি আসছে, বাট আমাদের মানে ওই সৌর বিদ্যুতেরও নিশ্চয়ই ইন্টেন্সিটি কতটুকু, বা ওইটা কত লিউমেন, মানে দীপন তীব্রতা বা আলোক তীব্রতার একক কি? লুমেন, ইন্টারে জি পড়ছেন স্যার, না? জি স্যার পড়ছি, ভুলে গেছি স্যার। তো ওই সৌর বিদ্যুতের বা সোলার প্যানেল দিয়ে আপনি যেই লাইটটা জ্বালাইতে পারবেন, ওইটার কত মানে কতটুকু লিউমেন আপনি আলো পাবেন, বা ওইটার আউটপুট কত? নিশ্চয়ই স্ট্যান্ডার্ড মানে চার্ট আছে। তো ওইটা মানে আপনার লাইট সোর্স ডাজন্ট ম্যাটার, আপনি যে কোনো লাইট যেই ধরনের লাইটে ইউজ করেন না কেন, আপনি যদি ওইটা কত ওয়াটের আলো আর ওইটার মানে দীপন তীব্রতা কতটুকু আপনি জানেন, তাইলে আপনি মানে স্পেসিং বাইর করে ফেলতে পারবেন, একটু পরে বুঝতে পারবেন। ঠিক আছে, তারপর দেখেন, তো এই আমাদের জিনিসগুলো জানতে হবে যদি আমরা একটা জায়গায় স্ট্রিট লাইট বসাইতে চাই। তো আমরা আজকে একটা ম্যাথ করব। তো এই ম্যাথটা করতে করতেই এই ম্যাথটা করার সময় যে টেবিলগুলো লাগবে বা যে সূত্রগুলো লাগবে এগুলো আমরা দেখার চেষ্টা করব। তার আগে ম্যাথটা করার আগে একটা ছোট্ট সূত্র আপনাদেরকে আমি একটু বলবো, সূত্রটা একটু মনে রাখতে হবে। ঠিক আছে, এই ছোট্ট সূত্রটা কিভাবে আসছে এটা বুঝতে পারবেন ম্যাথটা করার সময়, বাট শুরুতে একটু সূত্রটা মনে রাখবেন। সেটা হচ্ছে অ্যাকচুয়াল এভারেজ illumination is equal to lumen output into coefficient of utilization divided by spacing into road width। ঠিক আছে, এই সূত্রটা একটু বড় করে লিখছি আমি, এত বড় মনে রাখার দরকার নেই, চাইলে ছোট করে মনে রাখতে পারেন। এভারেজ অ্যাকচুয়াল এভারেজ ইলুমিনেশন বা এভারেজ অ্যাকচুয়াল ইলুমিনেশন যেটাই বলেন না কেন, এটাকে আমি সংক্ষেপে এ এ আই লিখতে পারি। অ্যাকচুয়াল এভারেজ ইলুমিনেশন ইজ ইকুয়াল টু লিউমেন আউটপুট কে এল দিয়ে প্রকাশ করতে পারি, কোএফিসিয়েন্ট অফ ইউটিলাইজেশন কে ছোট হাতের সিইউ, যে মানে এটা কি জিনিস আমরা ম্যাথ করার সময় দেখতেছি যে হোয়াট ইজ সিইউ হোয়াট ইজ এল, এগুলো বুঝতে পারবেন। খালি আপাতত সূত্রটা একটু মনে রাখেন, ম্যাথ করার সময় সূত্রটা কেমন আসছে এটা বুঝতে পারবেন। ডিভাইডেড বাই স্পেসিং, এটাকে আমরা এস দিয়ে প্রকাশ করি, আর রোড উইথ এটাকে আমরা ডাব্লিউ দিয়ে প্রকাশ করি। তাহলে এআই ইজ ইকুয়াল টু এল ইনটু সিডব্লিউ, সরি সিইউ ডিভাইডেড বাই এস ইনটু ডাব্লিউ। এটা কি মনে রাখা খুব কঠিন হবে আপনাদের জন্য?
ছোট্ট একটা সূত্র, এটা মনে রাখতে আচ্ছা। পারবেন না? জি স্যার। এইটা মনে রাখতে পারলে স্ট্রিট লাইটের অঙ্ক শেষ। জাস্ট এই একটা সূত্র দিয়ে ম্যাথ করে ফেলবো, ঠিক আছে? দেখেন আমাদের প্রথমে আমরা একটু মানে দেখি যে আমাদের কি কি বলা আছে কোশ্চেনে, সেটা বোঝার দরকার নেই, পরে দেখি। দেখেন কোশ্চেনে বলা আছে যে an urban secondary road। আচ্ছা দেখেন একটা ইনফরমেশন, আমাদের রাস্তাটা কেমন, যে রাস্তাটা মানে যে রাস্তার জন্য আমরা স্ট্রিট লাইটটা ডিজাইন করতেছি ওই রাস্তাটা কি, মানে আমাদের রাস্তা আমাদের মানে একটা আরবান রোডকে কয় ভাগে ভাগ করা যায় মনে আছে? লোকাল রোড, সেকেন্ডারি রোড, প্রাইমারি রোড মনে আছে নাকি? আর্টেরিয়াল রোড এগুলো যে বলছিলাম মনে আছে না, ভুলে গেছেন? কোনটা? এই মানে কি স্যার মনে বলছিলাম? আছে, মনে আছে স্যার। সেকেন্ডারি রোড গুলা কোন কোন রোড গুলা কি সেকেন্ডারি রোড বলে বলেন তো? স্যার ওই আপনার হাইওয়ে সাথে থেকে যেটা কানেক্ট আছে। হ্যাঁ মানে এটা কিন্তু মেইন রোড না, মেইন রোড আচ্ছা। আপনার বাসার থেকে বা আপনার বাসায় মনে করেন এই জায়গায় আপনার বাসা, আপনার বাসার গলি এটা, ঠিক আছে? গলির মধ্যে মনে করেন অনেকগুলো বিল্ডিং আছে, এই গলির থেকে আপনি যে বের হচ্ছেন এই মনে করেন হচ্ছে আপনার বাসার সামনে রাস্তাটা হচ্ছে লোকাল রোড, এটা হচ্ছে সেকেন্ডারি রোড, আর মনে করেন এটা হচ্ছে মেইন রোড, ঠিক আছে? তাহলে এটা কি, এটা হচ্ছে প্রাইমারি রোড। এই প্রাইমারি রোড আর লোকাল রোড থেকে কানেক্ট করতেছে যে রাস্তাটা, এটাকে কি বলে? এটাকে বলে সেকেন্ডারি রোড। এখন বলা আছে যে একটা আরবান সেকেন্ডারি রোড আপনি ডিজাইন করবেন, বা একটা আরবান সেকেন্ডারি রোডের মধ্যে আপনি এরকম স্ট্রিট লাইট বসাবেন যে রাস্তাটা কতটুকু চওড়া, 50 ফিট। তাহলে এই ডাব্লিউ এর মান 50 ফিট দেয়া আছে না কোশ্চেনে? উইথ ইয়েস স্যার। রোড উইথ 50 ফিট বলা আছে, 50 ফিট পেভমেন্ট উইথ হ্যাভিং এ রিফ্লেক্টেন্স অফ 10%, মানে রাস্তাটা আপনার আলো প্রতিফলন করতে পারে কত পার্সেন্ট? তার মধ্যে যদি যতটুকু আলো পড়বে তার 10% সে প্রতিফলন করতে পারে, বা রিফ্লেক্টেন্স হচ্ছে 10%। আচ্ছা তারপর বলছে ক্যারিজ এ ম্যাক্সিমাম অফ 1000 ভেহিকল পার আওয়ার এট নাইট টাইম ইন বোথ ডিরেকশন। মানে এই যে 50 ফিট রাস্তা এটার উভয় ডিরেকশনে, মানে এই ডিরেকশন এবং এই ডিরেকশন, বোথ ডিরেকশনে রাত্রেবেলা সর্বোচ্চ সংখ্যক কত গাড়ি আসে? 1000 ভিপিএইচ আসে। ভিপিএইচ মানে কি বলেন তো? এই ভিপিএইচ দিয়ে কি বোঝায়? ভেহিকল পার আওয়ার। কে বলছেন এটা? আমি স্যার রিয়ন। ঠিক বলছেন, এটা মানে হচ্ছে ভেহিকল পার আওয়ার, মানে পার আওয়ারে 1000টা ভেহিকল আছে, ঠিক আছে? কি হলো? আচ্ছা যাই হোক বুঝা গেছে, এগুলো সমস্যা নেই, 1000টা ভেহিকল আসে। আচ্ছা মানে দুই লেনেই মানে বোথ লেনেই হাইয়েস্ট কতগুলো ভেহিকল আসে? 1000টা ভেহিকল আসে। তারপর বলছে কি ডিজাইন লাইটিং সিস্টেম অফ দ্য রোড কনসিডারিং সোডিয়াম লাইট। ওই যে আমাদের কি কি ছিল? টাংস্টেন ছিল, ফ্লোরোসেন্ট ছিল, সোডিয়াম ছিল, আরেকটা কি ছিল ভুলে গেছি, মার্কিউরি ছিল। তো এই 4 ধরনের লাইটের মধ্যে কি বলা আছে আমরা কোন ধরনের বাতি ইউজ করব? আমরা ইউজ করব সোডিয়াম। তারপর বলছে যে উইথ মাউন্টিং হাইট 40 ফিট, এবং বলা আছে যে আপনার স্ট্রিট লাইটের উচ্চতা কতটুকু থাকবে? 40। খাম্বার হাইট হচ্ছে গিয়া 40 ফিট বলা আছে কোশ্চেনে। এন্ড এ মেইনটেনেন্স ফ্যাক্টর 0.8, মানে আপনার সব সময় তো আর প্রপারলি মেইনটেইন হবে না এই স্ট্রিট লাইট, তো ধরে নেওয়া হয়েছে যে 80% ইফেক্টিভ থাকবে, এই জন্য 0.8, মানে আমার মেইনটেনেন্সের কারণে 100% ইফেক্টিভ থাকবে না, 20% মনে করেন যে ভেজাল থাকবে, ঠিক মতো আলো দিবে না, বা অনেক সময় নাও জ্বলতে পারে কোনো কোনো লাইট। ওই জন্য সব মিলাই ধরে নেওয়া হয়েছে যে একটা মেইনটেনেন্স ফ্যাক্টর 0.8, ঠিক আছে? মানে 100% কিন্তু আমি ইফেক্টিভ ধরতেছি না, আমি 0.8 দিয়ে গুণ করে কি ইফেক্টিভিটি কমাই দিচ্ছি, এটা মেইনটেনেন্সের কারণে বা মানে পুয়ার মেইনটেনেন্সের কারণে, ঠিক আছে? ঠিক আছে। তারপর কি বলছে যে ড্র দা লাইটিং লেআউট, আপনাকে বলছে লাইটের লেআউটটা ড্র করতে, যে কি কিভাবে বসবে, এক পাশে বসবে না মানে দুই পাশেই বসবে, স্পেসিং কত থাকবে, জিগজ্যাগ মানে দুই পাশে বসলে কি স্ট্যাগার্ড হবে নাকি অপোজিট হবে, এগুলো আপনাকে বাইর করতে হবে। এখন দেখেন যে প্রথমেই আমাদের কাছে অনেকগুলো টেবিল আছে বা চার্ট আছে। প্রথম চার্টটার নাম কি? এই চার্টগুলো কিন্তু আপনাদেরকে দেয়া থাকবে, বা আপনারা মানে ওপেন বুক এক্সাম নিব নাকি জানি না, এখনো নাও নিতে পারি ওপেন বুক এক্সাম, বাট এই চার্ট আপনি ইউজ করতে পারবেন চাইলে, বা যদি সরাসরি পরীক্ষা হয় চার্টগুলো পরীক্ষার কোশ্চেনে দেয়াই থাকে। আচ্ছা তো দেখেন যে প্রথম চার্টটা হচ্ছে রিকমেন্ডেড এভারেজ ইলুমিনেশনের চার্ট। এটার একক কি? রিকমেন্ডেড এভারেজ ইলুমিনেশন, এটার একক হচ্ছে লিউমেন পার ফিট স্কয়ার, মানে পার ফিট স্কয়ার বা পার স্কয়ার ফিটে কত কত লিউমেন আলো লাগবে আপনার রাস্তার উপর বেস করে, এটা হচ্ছে আমরা চার্ট থেকে বাইর করতে হবে। কোয়েশ্চেনে আমাকে বলেন যে আমাদের রাস্তাটা কি টাইপের রাস্তা বলা আছে, প্রাইমারি, সেকেন্ডারি নাকি লোকাল? স্যার সেকেন্ডারি। বলা আছে সেকেন্ডারি।
তো এই টেবিল 1 থেকে আমরা এখন একটা রিকমেন্ডেড এভারেজ ইলুমিনেশন বাইর করব সেকেন্ডারি রোডের জন্য। আচ্ছা, যদি রোডটা সেকেন্ডারি হয় তাহলে ট্রাফিক মুভমেন্ট কি হাই মানে হেভি, মিডিয়াম না লাইট? দেখেন তো, মিডিয়াম স্যার, এই যে দেখেন মিডিয়াম এখানে স্যার। বলা আছে মেইন বিজনেস স্ট্রিট, মানে প্রাইমারি রোডের জন্য হেভি, সেকেন্ডারি বিজনেস স্ট্রিট বা সেকেন্ডারি রোডের জন্য কি মিডিয়াম, আর লোকাল রোডের জন্য কি লাইট বা হালকা ধরতে হবে। তাহলে যদি ট্রাফিক মুভমেন্ট মিডিয়াম আমরা এখান থেকে পেয়ে গেছি, কেন? কারণ আমাদের বলা ছিল সেকেন্ডারি রোড। এবার দেখেন তো কতগুলা ভেহিকেল আসে বলতেছে রাত্রেবেলা, 1000 ভিপিএইচ বলা আছে না বুথ ডিরেকশনে, ইয়েস স্যার। 1000 ভেহিকেল পার আওয়ার বলা আছে। তাহলে এই মিডিয়ামের জন্য দেখেন আমার ভেহিকেল পার আওয়ার এই রেঞ্জে পড়তেছে না, 500 থেকে 1200 ভিপিএইচ। ইয়েস স্যার। কারণ আমার ভেহিকেল কত, 1000 না? 1000। তার মানে কি এখানেও পড়তেছে না, এখানেও পড়তেছে না, এখানেও পড়তেছে না, এটা তো গ্রেটার দেন 1200। এটা হচ্ছে কি 150 থেকে 500, আর এটা কি লেস দেন 150। তাহলে আমাদেরটা পড়তেছে 500 থেকে 1200, এই রেঞ্জে পড়তেছে। তাহলে আপনি যদি এই রো বরাবর আসেন আর এই কলাম বরাবর আসেন তাহলে ভ্যালুটা কত পাইলেন? 0.8 না? এটা জি কিন্তু স্যার। মেইনটেনেন্স ফ্যাক্টরের 0.8 না, মেইনটেনেন্স ফ্যাক্টর 0.8 আপনাকে কোশ্চেনে দেয়া আছে, ওইটা অন্য ভ্যালু। আর আমি আমার ম্যাথ করার জন্য শুরুতেই একটা রিকমেন্ডেড এভারেজ ইলুমিনেশন বাইর করে নিলাম, ঠিক আছে? মানে মানে যেই ধরনের রাস্তা, ওই রাস্তায় আলোর তীব্রতা আসলে কতটুকু হইতে হবে, এটার একটা রিকমেন্ডেড গাইডলাইন আছে। তো এই টেবিল, এই 1 নম্বর টেবিল থেকে এটা আমরা বাইর করলাম 0.8। তো লিখি, এটা আমাদের প্রথম কাজ। রিকমেন্ডেড এভারেজ ইলুমিনেশন কত? এটাকে 0.8 স্যার। 8, এটা কোথা পাইলাম? ফ্রম টেবিল। টেবিল 1, 1 নম্বর টেবিল থেকে পাইছি। আচ্ছা, এখন যেহেতু রিকমেন্ডেড এভারেজ ইলুমিনেশন আমি পেয়ে গেছি, মানে এটা থাকতে হবে, এটার একক কি? লিউমেন পার ফিট স্কয়ার। এখন বাট অ্যাকচুয়াল তো রাস্তায় আমি মানে এতটুকু পাবো না, কারণ রাস্তার তো একটা প্রতিফলন ক্ষমতা আছে, বা একটা এটাকে মানে যেটা রিকমেন্ড করতেছে এটাকে একটা অ্যাডজাস্টমেন্ট করতে হবে। তো এটা দেখেন টেবিল 2 আর একটা টেবিল দেয়া আছে, অ্যাডজাস্টমেন্ট ফ্যাক্টর ফর রিকমেন্ডেড এভারেজ ইলুমিনেশন ভ্যালুস, মানে রাস্তার সারফেসটা আসলে কত পার্সেন্ট আলো প্রতিফলন করতে পারতেছে তার উপর বেস করে কিছু অ্যাডজাস্টমেন্ট ফ্যাক্টর বলা আছে। ওই অ্যাডজাস্টমেন্ট ফ্যাক্টর গুলো দিয়ে এই রিকমেন্ডেড এভারেজ ইলুমিনেশনটাকে অ্যাডজাস্ট করে আপনাকে অ্যাকচুয়াল এভারেজ ইলুমিনেশন বের করতে হবে। কথা কি বোঝা গেছে? জি স্যার। তাইলে এখান থেকে আমরা কি লিখতে পারি যে অ্যাকচুয়াল এভারেজ ইলুমিনেশন ইজ ইকুয়াল টু রিকমেন্ডেড, সংক্ষেপে লিখতেছি, রিকমেন্ডেড এভারেজ ইলুমিনেশন ইনটু অ্যাডজাস্টমেন্ট ফ্যাক্টর। না, রিকমেন্ডেডটাকে কি করতেছি একটা অ্যাডজাস্টমেন্ট ফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লাই করব। কেন? কারণ রাস্তার রিফ্লেক্টেন্সের উপর বেস করে তো এই প্রয়োজনীয়তা কম বেশি হইতে পারে, এক এক রকম রাস্তা এক এক রকমের মানে রিফ্লেক্টেন্স ক্যাপাসিটি। তাহলে একটা অ্যাডজাস্টমেন্ট ফ্যাক্টর দিয়ে গুণ করলে আপনি অ্যাকচুয়াল এভারেজ ইলুমিনেশন পেয়ে যাবেন, মানে রিকমেন্ডেড এভারেজ ইলুমিনেশনকে একটা অ্যাডজাস্টমেন্ট ফ্যাক্টর দিয়ে গুণ করলে। তাহলে অ্যাকচুয়াল এভারেজ ইলুমিনেশন ইজ ইকুয়াল টু রিকমেন্ডেড এভারেজ ইলুমিনেশন, এটার ভ্যালু কত? 0.8 না? জি স্যার। ইনটু, এবার আমার লাগবে কি? অ্যাডজাস্টমেন্ট অ্যাডজাস্টমেন্ট ফ্যাক্টরটা লাগবে। তাহলে দেখেন আমাদের টেবিল 2টা দেখেন, আমাদের কোশ্চেনে আচ্ছা প্রথম কলামটা হচ্ছে সারফেস রিফ্লেক্টেন্স, মানে আপনার রাস্তা কত পার্সেন্ট আলো প্রতিফলন করতে পারে। কোশ্চেনে রিফ্লেক্টেন্স কত বলা ছিল? 10%। 10%। তাহলে দেখেন তার জন্য 10% এর জন্য কত দেয়া আছে? 1 স্যার। আচ্ছা, এখন যদি কোশ্চেনে 10% না দিয়ে আমি 9% নিতাম তাহলে কত ইউজ করতেন? স্যার 1.5।
3% or less 1.5, 20% or more 0.75, তাহলে আমি 9 দিলে কেন 1.5 ব্যবহার করতে? না স্যার, তাহলে তো 3 বা 3 এর থেকে ছোট হইলে 1.5, 1.5 20 বা 20 এর থেকে বড় হইলে কত? 0.7 0.75। মাঝখানে কত আছে? 4 থেকে 19 না? জি স্যার। 4 থেকে 19 এর মধ্যে থাকলে কত ইউজ করবেন? 1। আচ্ছা 1 বুঝছি স্যার। আপনার বলা আছে কত? 10% বলা আছে, তাহলে 10% এর জন্য কত ব্যবহার করব? অ্যাডজাস্টমেন্ট ফ্যাক্টর 1 তাহলে 0.8 ইনটু 1 হবে না এটার মান? এটা পাইলাম কোত্থেকে? টেবিল 2 থেকে পাইলাম। তাহলে অ্যাকচুয়াল এভারেজ ইলুমিনেশনের মান কত আসলো? 0.8 না? ইয়েস স্যার। 0.8 চলে আসছে। আচ্ছা, এবার সূত্রটা মনে করি। আমাদের অ্যাকচুয়াল এভারেজ ইলুমিনেশন ইজ ইকুয়াল টু কি ছিল? লিউমেন আউটপুট ইনটু কোএফিশিয়েন্ট কোএফিশিয়েন্ট অফ ইউটিলাইজেশন ডিভাইডেড বাই স্পেসিং স্পেসিং ইনটু রোড উইথ। এখন আপনার এখানে কি কি পেয়ে গেছেন আপনি? এই সূত্রে আপনি হচ্ছে এই এআই এর মান জানেন, অ্যাকচুয়াল এভারেজ ইলুমিনেশন আপনি জানেন এটা কত? 0.8। আপনি এই রাস্তার উইথ জানেন কত? 50 ফিট। আপনার তিনটা জিনিস জানতে হবে আরো। কি কি? এই মানে লিউমেন লিউমেন আউটপুট আর সিইউ জানতে হবে। আসলে দুইটা জিনিস, আপনি যদি লিউমেন আউটপুট এল সরি আর কোএফিশিয়েন্ট অফ ইউটিলাইজেশন সিইউ এই দুইটার মান মানে বের করে ফেলতে পারেন, তাহলে এই ইকুয়েশন থেকে আপনি এই এস এর মানটা বের করতে পারবেন, স্পেসিং এর মানটা বের করতে পারবেন। জি স্যার পারবো। এই এস এর মানটা বের করে ফেলা যাবে এখান থেকে। আচ্ছা, এখন আমরা বের করব আমাদের যেহেতু এই অ্যাকচুয়াল এভারেজ ইলুমিনেশন আর রাস্তার উইথ আমি জানি, এবার আমরা কাজ করব ঠিক আছে এই লিউমেন আউটপুট নিয়ে, এল নিয়ে কাজ করব। ঠিক আছে, প্রথমে দেখেন যে আমাদের 3 নাম্বার টেবিলটা কি, মানে টেবিলগুলো সিরিয়ালি একটা পর একটা ইউজ করলে আমাদের আসলে কাজ হয়ে যাচ্ছে। ঠিক আছে, খুবই সহজ ব্যাপার। আমাদের 3 নাম্বার টেবিলটাতে হচ্ছে বিভিন্ন টাইপের লাইটের আলো তীব্রতা নিয়ে কথাবার্তা বলা আছে। দেখেন এই যে টাংস্টেন্ডের কতটুকু, ফ্লোরোসেন্টের কতটুকু, সোডিয়ামের কতটুকু, এটা আবার কি আসলো? আচ্ছা, আমাদের কোশ্চেনে কি বলা আছে? আমরা কোন ধরনের বাতি ইউজ করছি? সোডিয়াম স্যার। সোডিয়াম। তো এই সোডিয়ামের জন্য দেখেন লাইটিং ইফিসিয়েন্সি কত? 100 থেকে 120 লিউমেন পার ওয়াট। এটা হচ্ছে কি মানে এটার ইফিসিয়েন্সি, মানে সে পার ওয়াট, মানে আমি যত পাওয়ারের বাতি লাগাবো, যদি 100 ওয়াটের বাতি লাগাই তাহলে পার ওয়াটের জন্য সে মানে কত লিউমেন আলো দিবে বা আলোর তীব্রতা কত লিউমেন হবে, এটা হচ্ছে এখানে বলা আছে। তাহলে সোডিয়ামের জন্য লিউমেন ইফিসিয়েন্সি বলা আছে 100 থেকে 120। আমি একটু কমাই ধরবো, আমি ধরলাম, আচ্ছা একবার লিখে ফেলি। আমি হচ্ছে এখন কাজ করব এই এল নিয়ে। তাহলে লাইটিং এফিসিয়েন্সি মানে চার্টে বলা আছে কতটুকু হয়? 100 থেকে 120। তো আমি কমাই ধরি, আমি একদম মিনিমামটা ধরি যে 100 লিউমেন পার ওয়াট। ঠিক আছে, আমি ধরলাম আমার লাইটের এফিসিয়েন্সি হচ্ছে 100 থেকে 120 চার্টে বলা আছে, বাট আমি সেফ সাইডে থাকার জন্য এটাকে কমায় ধরলাম 100 লিউমেন পার ওয়াট। আচ্ছা, এরপর দেখেন যে এটার পাওয়ার বলা আছে কত ওয়াটের বাল্ব, মানে সোডিয়াম বাল্ব হইলে এটা ম্যাক্সিমাম 160 ওয়াট পর্যন্ত হইতে পারে। আমি ধরলাম 150 ওয়াট, এটাও সেফ, আমি ধরতেছি না, আপনাদের যে পিডিএফটা দেওয়া আছে ওই পিডিএফ এই ধরছে দেখে আমি ধরতেছি। তো আপনারা চাইলে 160 ওয়াট ধরতে পারতেন, যেহেতু বলা আছে যে আপ টু 160। কেউ যদি 160 ধরে ম্যাথটা করতেন তার ম্যাথও হইতো। আবার কেউ যদি এখানে 100 থেকে 120 লাইটিং এফিসিয়েন্সি লিউমেন পার ওয়াট যেটা বলা আছে, আমি তো ধরছি মিনিমামটা 100, কেউ যদি 110 ধরেন বা 120 ধরেন, মানে 100 থেকে 120 এর মধ্যে যে কোনো ভ্যালু ধরলেই তার অঙ্ক ঠিক হবে। ঠিক আছে, তো এটা নিয়ে সমস্যা নেই। আচ্ছা, তাহলে আমরা লাইটিং এফিসিয়েন্সি দেখলাম, আর এটার কি বলা আছে ওয়াটেজ, কত ওয়াটের। আমি ওয়াটেজ ধরলাম হচ্ছে 150 ওয়াট, মানে বলা আছে
60 ওয়াট পর্যন্ত হইতে পারে, বাট আমি 150 ওয়াট ধরলাম। তাইলে আমাদের এই লিউমেন আউটপুট বা এল ইজ ইকুয়াল টু হচ্ছে এই লাইটিং ইফিসিয়েন্সি ইনটু ওয়াটেজ। লাইটিং এফিসিয়েন্সি কত? 100 লিউমেন মানে পার ওয়াট ইনটু ওয়াট মানে ওয়াটেজ। কত ওয়াটেজের বাল্ব? 150 ওয়াটের বাল্ব। তাহলে কত পাইলাম? 15,000 একক কি হবে লিউমেন আউটপুটের? এটার একক হচ্ছে লাইটিং এফিসিয়েন্সি, একক হচ্ছে লিউমেন পার ওয়াট, আর ওয়াটেজের একক কি? ওয়াট। তো ওয়াট ওয়াট কাটাকাটি যাবে, থাকবে কি? শুধু লিউমেন। 15,000 লিউমেন। আমার এল এর ভ্যালু আমি পেয়ে গেছি। এল এর ভ্যালু কত? 15,000 আমার লাগবে এখন শুধু কার ভ্যালু? সিইউ সিইউ, কোএফিসিয়েন্ট অফ ইউটিলাইজেশনের ভ্যালুটা লাগবে। আচ্ছা এখানে বাইর করে ফেলি। আচ্ছা দেখেন যে কি কোএফিসিয়েন্ট অফ ইউটিলাইজেশন বাইর করতে হইলে আমাদের এই যে একটা ফিগার আছে দেখেন এখানে, এই ফিগারটাতে দেখেন এই ওয়াই অক্ষে কি আছে? কোএফিসিয়েন্ট অফ ইউটিলাইজেশন। আর এক্স অক্ষে কি আছে? রেশিও রোড উইথ ডিভাইডেড বাই কি? মাউন্টিং হাইট। এই রেশিও থেকে আপনি কি বের করতে পারবেন? কোএফিসিয়েন্ট অফ ইউটিলাইজেশন বের করতে পারবেন। আমাদের এই রেশিওটার মান মানে রেশিওটা আমি বের করতে পারবো। জি স্যার। কিভাবে বের করব? স্যার এই যে রোড উইথ আমাদের রোড উইথ কত বলা আছে কোশ্চেনে? 50 মনে হয় স্যার। মাউন্টিং হাইট কত? এই যে দুইটাই তো কোশ্চেনে মনে বলা আছে না, এই যে মাউন্টিং হাইট 40 ফিট, মানে খাম্বার উচ্চতা কত? 40 ফিট বলা আছে না কোশ্চেনে? 40 ফিট। জি স্যার। তাহলে এখান থেকে রেশিওটার মানে কত ভাই? কেউ একজন ক্যালকুলেটর চাপেন তো। 50/40 করলে কত? 1.25 স্যার। 1.25 স্যার। 25। ইয়েস স্যার। 50/40 1.25 ঠিক আছে। এক আর দেড়ের মাঝখানে স্যার। হুম দেখেন আমাদের তাইলে 1.25 টা কোন জায়গায় আছে? এই জায়গায় আছে না? জি স্যার। আমি উপর দিকে আসবো, ধরলাম এখানে ছেদ করছে। জি স্যার। 0.35 বাম দিকে আসলে আমি সিইউ বা 0.35 কোএফিসিয়েন্ট অফ ইউটিলাইজেশন একটা মান পাইলাম কত? 0.35 না? ইয়েস স্যার। এই যে 0.35 পাইলাম এটা। আচ্ছা যাই হোক, তাহলে আমাদের সিইউ এর মান হচ্ছে 0.35, আমরা কি ফিগার 1 থেকে পাইলাম। আচ্ছা এখনো কাছে শুনে আসলে এটা কিন্তু, আচ্ছা চার্ট থেকে পাইছি সিইউ 0.35, কিন্তু চার্টের নিচে একটা কথা বলা আছে, একটু দেখেন তো চার্টের নিচে কি বলা আছে। Due to poor maintenance, the actual coefficient of utilization is reduced by a factor, usually 0.8. Due to poor maintenance, the actual coefficient of utilization is reduced by a factor, usually 0.8, taken as 80%. ওই যে একটা মেইনটেনেন্স ফ্যাক্টরের ভ্যালু বলা ছিল না কোশ্চেনে? জি 0.8। স্যার। জি স্যার। তার মানে আপনি চার্ট মানে এই ফিগার থেকে বা এই গ্রাফ থেকে সিইউ যে মানটা পাইছেন, মানে কোএফিসিয়েন্ট অফ ইউটিলাইজেশন কত পার্সেন্ট ইউটিলাইজ হবে, এটা আসলে 100% ইউটিলাইজ হবে না। মেইনটেনেন্স খারাপ হওয়ার কারণে 80% ইউটিলাইজ হবে। এই সিইউটাকে তাহলে কত দিয়ে গুণ করব? 0.8 দিয়ে গুণ করব। ঠিক আছে, 0.8। তাহলে অ্যাকচুয়াল সিইউ আমার অ্যাকচুয়াল সিইউ সমান সমান 0.35। এটা পাইছি কোত্থেকে? এটা পাইছি ফিগার 1 থেকে, ইনটু কত দিয়ে গুণ করব? এমএফ। এমএফ মানে কি? মেইনটেনেন্স ফ্যাক্টর। তাহলে 0.35 মেইনটেনেন্স ফ্যাক্টর কত বলা আছে? 0.8 না? 0.8। জি স্যার। তাহলে কত পাইলাম? 0.28। 0.28। ইয়েস স্যার। 0.35 ইনটু 0.8 করলে 0.28, তাহলে সিইউর মানও পাইয়া গেছি। এবার
কি তাইলো এটা? এবার হচ্ছে কত মানে এই সূত্রটাকে একটু উল্টাপাল্টা করেন। এই আইটাকে মানে অ্যাকচুয়াল এভারেজ ইলুমিনেশনটাকে বাম দিকে নিয়ে যান, আর এসটাকে হচ্ছে মানে এসটাকে বাম দিকে নিয়ে যান, এটার এস জায়গায় নিয়ে আসেন। তাহলে এই সূত্রটা থেকে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি না যে আর দূর আসলে বেশি মনে হয়। আচ্ছা ঠিক আছে, কষ্ট করলে আমার ডিস্টার্ব করে যান। হ্যাঁ, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি যে এস সমান সমান, আরে আজব, আমরা এস সমান সমান এল ইন্টু সিইউ ডিভাইডেড বাই এএআই ইনটু ডাব্লিউ। ইন্টু কি ডাব্লিউ লিখতে পারি না? ইয়েস স্যার। তাহলে সবগুলা মান বসাই দেন তো। জি স্যার করছি স্যার। 105 আসছে। কত আসছে? 105। ডাব্লিউ এএআই এল সিইউ, এল এর মান কত? 15,000। সিইউর মান কত পাইলাম? 0.28 এ এর মান কত? 0.8। 0.8 আর ডাব্লিউ এর মান কত? 50। 50। তাহলে স্পেসিং কত আসছে? 105। 105 ফিট। ঠিক আছে। ইয়েস স্যার। আচ্ছা, এখন স্পেসিং তো বাইরে হয়ে গেছে, এটা কি বোথ সাইডে দিব নাকি এক সাইডে দিব, কেমনে দিব? এখানে বাকিটুকু নাম মুছি। দেখেন এখানে আমাদের এই টেবিল নাম্বার 4 এ চলে আসবেন। যদি রাস্তার উইথ এর উপর বেস করে এখানে অ্যারেঞ্জমেন্ট বলা আছে যে যদি উইথ 30 ফিট থেকে সমান বা 30 ফিটের চাইতে ছোট হয় তাহলে ওয়ান সাইড, যদি 30 ফিট থেকে 60 ফিটের মধ্যে থাকে, ঠিক আছে, 30 ফিট থেকে বড়, 60 ফিটের সমান বা 60 ফিট থেকে ছোট হইলে কি বোথ সাইডে দিতে হবে স্ট্যাগারিং করে, স্ট্যাগার্ড, ঠিক আছে। আর যদি উইথ 60 ফিট থেকে বড় হয় মানে হচ্ছে কি আমার রাস্তা যদি 60 ফিট থেকে বেশি চওড়া হয় তাহলে কি বোসের দিতে হবে অপোজিট। তাহলে আমাদের রাস্তার উইথ কত? 105। ও আচ্ছা। রাস্তার উইথ 50 ফিট। তাহলে আমি কি দিব? বোথ সাইড স্ট্যাগার ইউজ করব, বোথ সাইড স্ট্যাগার, ঠিক আছে। তাহলে আমার এই হচ্ছে গিয়া লাইটিং এর লেআউট হবে। আমি আরেকটা ছবি দেখাইলে মনে হয় ভালো হবে, ডিসকার্ড করে। তাহলে আমাদের লাইটিং এর লেআউটটা কিরকম হবে? আরেকটা কি এ বরাবর হবে? একদম এ বরাবর হবে আরেকটা? জি স্যার। কে বলছেন জি স্যার? ও না স্যার, এটা তো শেষেরটা হবে স্যার। এটা হবে স্যার। এটা হচ্ছে বোথ সাইড স্ট্যাগার্ড, জি স্যার। মানে এখানে একটা হইলে মাঝখানে একটা হবে, একটা হবে। জি স্যার। এখানে একটা জিগজ্যাগ হবে। স্যার। এবং
এইটার থেকে দেখেন এইটার থেকে এইটার দূরত্ব কত ফিট? 105 স্যার। 105 ফিট। বুঝছি স্যার। স্যার এটা আর কি দেখায় দিতে হবে এভাবে? হ্যাঁ, এটা থেকে এটার দূরত্ব কত ফিট? সরি, এটা থেকে এটার দূরত্ব না, এটা ভুল করছি। এখান থেকে এতটুকু। তাহলে আনসার হচ্ছে কি? আনসার হচ্ছে স্পেসিং মানে মাউন্টিং হাইট, মাউন্টিং NING মাউন্টিং হাইট, এটা কোশ্চেনে বলা ছিল 10 ফিট, সরি 40 ফিট। ওভারহ্যাং কত ফিট? 10 ফিট। আর স্পেসিং হচ্ছে কত? 105 ফিট। 105। এটাকে ইয়াতে পিডিএফ এ দেখবেন 120 ফিট ধরছে, 105 ফিট আসছে, একটু বাড়ায় ধরছে। মানে আপনার এক্স্যাক্টলি যা আসবে তাই যে ধরতে হবে এমন কোনো কথা না, আপনি একটু বাড়ায় ধরতে পারেন আপনার ইকোনমিক্যাল করার জন্য ডিজাইন। আপনি একটু 10 ফিট ধরেন, একটু বাড়ায় ধরেন, একটু দূরে দূরে দিলে সমস্যা নেই, যেহেতু আলোর ব্যাপার সেটা। ঠিক আছে, কারণ আপনি তো আগে অনেক ফ্যাক্টর অফ সেফটি ধরে ধরেই ম্যাথটা করে আসছেন। মেইনটেনেন্স ফ্যাক্টর 0.8 দিয়ে গুণ করছেন, অ্যাডজাস্টমেন্ট ফ্যাক্টর দিয়ে গুণ করছেন, যার কারণে আপনি 120 ফিট ইউজ করেন। আপনি চাইলে 110 ফিট রাখতে পারেন, আমি 105 ফিট লিখলাম, সমস্যা নেই। আপনারা একটু বাড়ায় ধরতে পারেন, অথবা এক্স্যাক্টলি যা আসবে তাই ধরতে পারেন। এটা কি আসছে? বোথ সাইড স্ট্যাগার। ঠিক আছে, এই আমার ম্যাথ শেষ। ম্যাথটা কি বুঝতে পারছেন? ম্যাথটা সহজ না একদম? জি স্যার, টেবিলই সব দেওয়া আছে। সব টেবিলে দেয়া আছে। একটা জিনিস খেয়াল করেন, আমি যখন আমার কিন্তু ম্যাথ শেষ, জাস্ট একটা জিনিস একটু বলে দিই এই সূত্রটা কেমন আসছে। এই যে আমাদের সূত্রটা কি ছিল? এই যে অ্যাকচুয়াল এভারেজ ইলুমিনেশন সমান সমান লিউমেন আউটপুট ইনটু কোএফিসিয়েন্ট অফ ইউটিলাইজেশন ডিভাইডেড বাই স্পেসিং ইনটু কি উইথ। রোড উইথ। এই তো আমাদের সূত্র, তাই না? জি স্যার। দেখেন তো, এই যদি একটা রাস্তা হয়, রাস্তার মধ্যে মনে করেন এখানে এরকম 2 লেনের একটা রাস্তা চিন্তা করেন, ডাবল লেন, অথবা 1 লেনে চিন্তা করেন। মানে এখন 2 লেন চিন্তা করে ভেজাল করার দরকার নেই, 1 লেনের রাস্তা। 1 লেনের রাস্তা চিন্তা করেন। 1 লেনের রাস্তার মধ্যে আমার এক সাইডে কি আছে? এরকম বাতি আছে। এখন এই যে বাতিটা, এই বাতিটা কি করতেছে? তার দুই পাশে মানে এই এতটুকু জায়গা আলোকিত করবে কোন বাতি? এই বাতি। তাহলে এই লাইটের দায়িত্ব কতটুকু? এই এতটুকু প্লাস এই এতটুকু আলোকিত করা না? বুঝতেছেন? এই জি স্যার। বাকি অর্ধেক এই অংশটুকু আলোকিত কে করবে? এই ভদ্রলোক করবে। এখন আমাকে বলেন এই দুইটা জিনিস, মানে এই দুইটা, এই যে লাল অংশটুকু আর সবুজ অংশটুকু যদি আমি যোগ করি এই স্পেসিং বরাবর, তাহলে আলটিমেটলি এই অংশটুকু আর এই অংশটুকু একটা লাইট থেকে একটা লাইটের দূরত্ব না? এই অর্ধেক তো এদিকেও আছে, ডান দিকেও আছে, আছে না? জি এই যে স্যার। দেখেন, এই ডান দিকেও তো এই অর্ধেক আছে। এতটুকুর সাথে এই বাম দিকের অর্ধেক যোগ করা যে কথা, এই ডান দিকের অর্ধেক যোগ করাও তো একই কথা। তার মানে এটা কি আমার এই মানে একটা লাইটের আসলে তার একটা স্পেসিং পরিমাণ জায়গা আলোকিত করতে হচ্ছে না? কথা কি বুঝছেন? একটা জি স্যার। লাইট তার দুই পাশে আলোকিত করতে হচ্ছে, বাট আলটিমেটলি এই দুই পাশ যোগ করলে আমি একটা লাইট থেকে আরেকটা লাইটের দূরত্ব দিতে পারছি। জি স্যার। এটা কি? এটা স্পেসিং। আর আপনি যদি রাস্তার উইথ দিয়ে গুণ করেন, মানে উইথ কোনটা? এটা উইথ না রাস্তার প্রস্থ না এটা? জি তাহলে স্যার। কি আপনি যতটুকু এরিয়া আলোকিত করতেছে একটা লাইট, আপনি এই এরিয়াটুকু পেয়ে যাচ্ছেন না? জি স্যার, টোটালটা আপনি যদি স্পেসিং কে এই স্পেসিং টেক মানে স্পেসিং আমার মানে ধরলাম এটা স্পেসিং, এটা আসলে স্পেসিং না, এটা হচ্ছে কি লাইটের দুই পাশে যতটুকু আলোকিত করতেছে, বাট এটা আসলে স্পেসিং এর সমান।
এই স্পেসিংকে যদি আমি এই উইথ দিয়ে গুণ করি তাহলে কি পাচ্ছি, এই এরিয়াটুকু পেয়ে যাচ্ছি। তাহলে দেখেন এটা হচ্ছে এরিয়া এস ইন্টু ডাব্লিউ আর এল ইন্টু সিইউ মানে লিউমেন আউটপুট। তো আমার আলো মানে এরিয়া দিয়ে যদি আমি ভাগ করি কত স্কোয়ার ফিট আছে, যদি ওটা দিয়ে ভাগ করি তাহলে পার স্কোয়ার ফিটে কত লিউমেন আমি আলো পাচ্ছি, পার স্কোয়ার ফিটে লিউমেন পার ফিট আমি পেয়ে যাচ্ছি না। এটা হচ্ছে sir. লিউমেন আউটপুট আর ডিভাইডেড বাই কি একটা ফিট স্কোয়ার দিয়ে ভাগ করতেছি লিউমেন পার স্কোয়ার ফিট। তাহলে আমি কি এআই অ্যাকচুয়াল এভারেজ ইলুমিনেশন লিউমেন পার ফিট স্কোয়ার আমি পেয়ে যাচ্ছি। ঠিক আছে, তো এখান থেকে সূত্রটা আসছে আসলে। এত ভেজাল কইরা মনে রাখতে পারেন যে দুই পাশে আলোকিত করতেছে এটা হচ্ছে স্পেসিং এর সমান, অথবা এভাবে মনে রাখতে পারেন যে অ্যাকচুয়াল এভারেজ ইলুমিনেশন ইজ ইকুয়াল টু কি লিউমেন আউটপুট ইনটু কোএফিশিয়েন্ট অফ ইউটিলাইজেশন ডিভাইডেড বাই স্পেসিং ইনটু উইডথ। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ম্যাথ। ম্যাথটা কি সহজ না কঠিন ছিল? স্যার সহজই স্যার, একটা সহজই। প্র্যাকটিস করলে হয়। আচ্ছা এখন হচ্ছে আপনারা Roll call. ট্রান্সপোর্টে একটা পরীক্ষা দিবেন, একটা ক্লাস টেস্ট দিবেন তাই না? আবার 4 জন পরীক্ষা দেন নাই, নিশান চাকমা দেন নাই, তারপরে আর কি ইয়া দেন নাই পরীক্ষা, এই যে আশিস কুমার রয় দেন নাই, ইরফান পরীক্ষা দিছিলেন ট্রান্সপোর্ট, আপনি পরীক্ষা দিছিলেন মনে হয় কিন্তু অত একটা ভালো করেন। তারপর হচ্ছে নুজাত জেবিন পরীক্ষা দেন নাই, রেজা তাবিব মালিক পরীক্ষা দেন নাই। তো যারা পরীক্ষা দেন নাই তারা আবার নেন স্যার। আমি আরেকটা পরীক্ষা নিব, ওই পরীক্ষাটা সবার জন্যই থাকবে, শুধু একজনের জন্য না, এমন না যে একটা পরীক্ষা নিব। আমি আরেকটা পরীক্ষা নিব, এই পরীক্ষাটা নিব হচ্ছে মানে কিসের উপর নিলে ভালো হয় বলেন? স্ট্রিট লাইটের উপরে নেই, স্ট্রিট লাইটের থিওরি প্লাস ম্যাথ, এটা একদম সহজ আছে। আজকের ক্লাসটা ঠিক আছে, সিলেবাস কি? সিলেবাস হচ্ছে আজকের ক্লাস থিওরি আছে প্লাস ম্যাথও থাকবে। তো আমি আরেকটা ক্লাস টেস্ট নিব এবং আমি বেস্ট ওয়ান কাউন্ট করব আপনাদের সুবিধার জন্য। ঠিক আছে, দুইটা ক্লাস টেস্টের মধ্যে আমি কি কাউন্ট করব? বেস্ট ওয়ান। থ্যাংক ইউ বেস্ট স্যার। ওয়ান কাউন্ট করব। স্যার ডেটটা